কলাবাগান নামে ছোট্ট একটা গ্রামে দুই ভাই বোন থাকত। অয়ন আর অনু, তারা দুই ভাই বোন। তাদের মা বাবা নেই, ঘর ভাঙা, তাদের পাশে সাহায্য করার মতো কেউ নেই, তবু তারা দুজন একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। তাদের মা বাবা ছোটবেলায় মারা যায়, তাদেরকে দেখার মতো কেউ নেই। বাবা, তুমিও আমাদেরকে ছেড়ে চলে গেলে, এবার আমাদেরকে কে দেখবে? মা, এবার আমরা কাকে মা বলে ডাকবো? গ্রামের লোকেরা আমাদেরকে কেউ সাহায্য করতে চায় না। এই বলে দুই ভাই বোন মিলে কাঁদতে লাগল। ডাইনি ভূতটি যখন রাত্র গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল, তখন অয়ন আর অনুর কথাবার্তা কান্নাকাটি শুনতে থাকে। দাদা, আজ আমাদের খাবার আছে তো? দাদা, শুধু এক টুকরো রুটি আছে, এত মাছি ভুন ভুন করছে। দাদা, আমার অনেক খিদে পেয়েছে। তুই চিন্তা করিস না রে বোন, আমি তো আছি, নদীর ও পারের গাছ থেকে তোকে ফল এনে দেব। অয়ন চলে যায় গ্রামবাসীদের কাছে সাহায্য নিতে। কেউ তাকে সাহায্য করত না, কারণ সবাই ভয় পেত গ্রামের পেছনের অন্ধকার জঙ্গলে থাকা এক রহস্যময় আলোর জন্য। কাকু, আমাকে একটু খাবার দেবেন? কাল রাত্রি থেকে আমার বোন কিচ্ছু খায়নি। তোর বোন খায়নি তো আমরা কি করব রে? যা, অন্যদিকে চলে যা। মামাবাড়ি অবতার পেয়েছিস নাকি রে? খাবার নেবি? এখানে পাবি না, অন্য কথাই চলে যা। এই চলো, ভেতরে চলো। চলো, তোমার কাছে তো আমার কিছুই চলে না গিন্নি। এই বলে তারা বাড়ির ভিতরে ঢুকে যায়। আয়ন গ্রামের লোকেদের কাছে সাহায্য না পেয়ে কাঁদতে কাঁদতে চলে যায় নদীর ওই পারে একটা ঘন জঙ্গলের কাছে। আয়ন ঘন জঙ্গলটির কাছে গিয়ে একটি গাছের তলায় বসে পড়ল আর ভাবতে লাগল। মা, বাবা, তোমরা কোথায় আছো? বোন ঘরে বসে বসে খিদের জন্য কাঁদছে। আমি গ্রামের লোকেদের কাছে সাহায্য নিতে গিয়েছিলাম বাবা, আমাকে কেউ সাহায্য করেনি। আয়নের প্রায় জঙ্গলটির কাছে বসে থাকা অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু আয়ন জানত না যে এই জঙ্গলটির মধ্যে থাকত সেই ডাইনি ভূতটি। ডাইনি ভূতটিও আয়নের দুঃখে ভরা মনের কথা শুনে কাঁদতে লাগল। আয়ন জঙ্গলটির কাছ থেকে দুটো বড় বড় ফল পেড়ে নিয়ে আসে তার বোনের জন্য। আয়ন বাড়িতে এসে দেখে তার বোন অনু নেই, হঠাৎ নিখোঁজ হয়ে গেল। আয়ন বাড়ির এদিক ওদিক দেখতে থাকে। এ আবার কোথায় চলে গেল? আমি বললাম তুই বাড়িতে থাকিস, আমি এখনই আসছি ফল নিয়ে। না, বাড়ির বাইরে যেয়ে দেখি আছে কিনা। বোন, বোন, কোথায় গেলি রে? আয়ন বাড়ির এদিক ওদিক খুঁজতে লাগল। আয়নের বাড়ির সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছিল এক বাগাল। আয়ন তাকে জিজ্ঞাসা করতে লাগল, কাকু, আমার বোনকে দেখেছ? বাড়িতে নেই, গোটাই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। না রে আয়ন, আমি দেখিনি। এই তো আমি বাড়ির থেকে গরু বাছুরগুলোকে নিয়ে এখনই বেরোলাম। আয়ন চলে যায় বাকি গ্রামের লোকেদের জিজ্ঞাসা করতে। দাদু, আমার বোনকে দেখেছ? কেন রে, কি হয়েছে? দাদু, কাল রাত থেকে আমার বোনকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে চলে গেল। আয়ন, আমরা তো কেউ দেখিনি রে তোর বোন কোথায়। তবু দেখ, তোকে একটা কথা বলতে পারি। আমাদের গ্রামে যে শেষ প্রান্তে বাড়িটা আছে না, সে বাড়িতে দেখবি একটা বুড়ি মা থাকে। তার কাছে চলে যা, তুই ওখানে কিছু না কিছু উপায় পেয়ে যাবি। বুড়ি মায়ের বাড়িটা এমন জায়গায় যে ও কেউ পেরোলে দেখতে পাই, কে এলো কে গেল সব দেখতে পাই। যা আয়ন, তুই বরং ওখানে চলে যা। আয়ন ওই দাদুটির কথা শুনে গ্রামের শেষ প্রান্তে দিকে এগিয়ে পড়ল ওই বুড়িমাটির কাছে। এটা হচ্ছে বুড়ি মায়ের বাড়ি গ্রামের শেষ প্রান্তে। বুড়িমা মনে হয় এখন পর্যন্ত ঘুমাচ্ছে। এমা, এই তো ভোর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত শুয়ে আছি, দেখো দেখিনি।
না উঠে পড়ি, আবার রান্না তো করতে হবে। মনে হয় আজ আর বাড়ির কাজগুলো হলো না। আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেল। বুড়িমাটি চলে যায় রান্না করতে। আহা, কি সুগন্ধ! মনে হয় আজ প্রথমবার রান্না করছি। হতে না হতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবো। আয়ন বুড়িমাটিকে খুঁজতে খুঁজতে চলে আসে। কি রে আইন, কি খবর? দিদু, কাল থেকে আমার বোনকে খুঁজে পাচ্ছি না, না জানে কোথায় চলে গেল। তুমি কি দেখেছো দিদু? বুড়ি মাটি অনেক রাত্র পর্যন্ত জেগে থাকত আর আগুনের ছ্যাঁকা নিতে থাকত। হঠাৎ একদিন দেখতে পায় তার বাড়ির পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল একটা ছোট মেয়ে, আর তার সঙ্গে বেশ একটু লম্বা, গায়ে তার রঙিন শাড়ি, মাথায় লম্বা লম্বা চুল। হঠাৎ করে মেয়েটিকে কোথায় যে নিয়ে চলে গেল রাত্রে না ধারে কিছুই ভালো করে দেখতে পাওয়া গেল না। আয়ন, যা বাবা যা, তুই ভিতরে গিয়ে বস, আমি আসছি। এই রান্নাটা করে তারপর তোকে সব ঘটনাগুলো বলছি। এই বলে আয়ান ভিতরে চলে যায়। দেখ বেটা আয়ন, সঠিকটা কি আমি এখনো পর্যন্ত বলতে পারছি না। কিন্তু বেটা আয়ন, কাল রাত্রি যখন আমি আগুনের ছ্যাঁকা নিচ্ছিলাম, তখন দেখি তোর বোনকে নিয়ে যাচ্ছিল। তখন বাজে রাত 2টো। ঠিক মতন আমি দেখতে পাইনি রে রাত্রের আধারের জন্য। কিন্তু তোর বোনের সঙ্গে যে ছিল, তার মাথার চুল বেশ লম্বা লম্বা, গায়ে রঙিন শাড়ি পরেছিল। বেটা আয়ন, আমি একা মানুষ, কিছুই করতে পারলাম না রে। ঝটোমটো করে তোর বোনকে নিয়ে চলে গেল। আয়ন, দেখ বাবা, আমাদের গ্রামের পেছনে যে জঙ্গলটা আছে না, ওই পথ দিয়ে কাল তুই যাবি। যদি তোর বোনকে খুঁজে পাস, আমার মনে হয় ওই দিকে হয়ে তোর বোনকে নিয়ে গেছে। ঠিক আছে বুড়িমা, আমি তাই যাব। আমাদের গ্রামের পেছনে থাকা জঙ্গলটির রাস্তা দিয়ে আমার বোনকে খোঁজার জন্য। এই বলে আয়ন যখন বুড়িমাটির কাছ থেকে চলে যায়, তখন বুড়িমাটির মুখ থেকে অদ্ভুত একটা হাসি আর তার ভয়ঙ্কর আসল রূপটি নিয়ে চলে আসে। আয়ন জঙ্গলটির রাস্তা দিয়ে যেতে লাগল, কিন্তু আয়ন জানত না যে বুড়িমাটি ছিলই ডাইনি ভূত। ডাইনি ভূতটি আয়নের পেছন পেছন যেতে লাগল। ডাইনি ভূতটি ছলনা করে অনুকে নিয়ে চলে যায় সেই ঘন জঙ্গলটির কাছে, একটা কুঠির ঘরের মধ্যে, অনুকে খাবার দেব বলে। এই তুমি আমাকে কথায় নিয়ে এলে একটা ঘন জঙ্গলের মাঝের মধ্যে একটা কুঠি ঘরে। তুমি তো আমাকে বললে খাবার দেবে। হ্যাঁ বেটা অনু, তোকে আমি খাবার দেব বলেছি ঠিকই। তোকে আমি খাবার নিশ্চয়ই দেব রে বেটা অনু। তুমি আমাকে বেটা কেন বলছো? তুমি তো আমার মা না। হ্যাঁ বেটা অনু, আমি তোর মা নয়, কিন্তু তোর মতনে আমার একটা মেয়ে ছিল রে, বহুদিনের আগের কথা। কানপুর নামে একটা ছোট গ্রাম ছিল, সেখানে আমরা থাকতাম। আমাদের ছোট একটা ফ্যামিলি ছিল। আমরা অনেক সুখে শান্তিতে। মা, আমার ঝুঁটিটা কেন বেঁধে দিচ্ছ? কেন রে, স্কুল যাবি তার জন্য বেঁধে দিচ্ছি। না মা, আমি আজকে স্কুল যাব না। আজ বাবার সঙ্গে মেলা ঘুরতে যাব। আহা, মেলায় যেতে দাও না। এমনিতে আমাদের মেয়ে পড়াশোনায় অনেক ভালো, ডেলি তো স্কুল যাচ্ছে। মেয়েটাকে তুমি মাথার ওপরে চাপিয়ে রেখেছ, একটুও তুমি কিছু বলবে না। মনি, তুমি রাখছো কেন? আমাদের মেয়ে তো এখন অনেক ছোট। সব সময় বকাবকি করলে ভালো? বলো দেখিনি, মেয়েটাকে একটু ভালো তো বাঁচতে হবে। বেটা অনু, চলো, আমরা সবাই মেলায় যাব, তুমি, আমি আর তোমার মা। কানপুর গ্রামে একটা ছোট্ট মেলার আয়োজন করা হয়। সেখানে অনুর মা বাবা অনুকে নিয়ে যায়। অনু মেলায় অনেক আনন্দ করে, সাথে বেলুন কিনে বাড়ি ফিরছিল। কিন্তু অনুর বাবা অনেক পিছনে রয়ে যায়।
অনু ও তার মা আস্তে আস্তে করে এগোচ্ছিল, কিন্তু অনু আর অনুর মা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার ধারে ৩ জন দুষ্টু আর অনেক হারামি কয়জন লোক বসেছিল। কি বৌদি, কোথায় গিয়েছিলে? কেন দেখতে পাচ্ছ না? মেলার সামনে বসে আছো আর বলছো কোথায় গিয়েছিলে? না না, এরকম জাস্ট জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমাদের পথ ছাড়ো। আহ, তুমিও না বৌদি, এত কিসের তাড়াহুড়ো, যাবেই তো। আচ্ছা বৌদি, দাদা কোথায়? দাদা মনে হয় তোমাদের সঙ্গে আসেনি। না না, এমনটা কিছুই নয়, আমরা সবাই একসঙ্গে এসেছি। আমার ব্যাগটা যেন মেলায় কোথায় গিয়ে হারিয়ে গেল, সেটাই তোমার দাদা নিতে গেল। হে হে, তাহলে তো বৌদি আরও ভালো। আরও ভালো মানে তুমি কি বলতে চাইছো? বলছিলাম বৌদি, দাদার সঙ্গে তো তুমি মেলায় ঘুরছই, আমার সঙ্গে একবার ঘুরো। কি বললে? তুমি আমায় থাপ্পড় মারলে, তোমার এত বড় সাহস? ভালো মনে বলছি, আমাদের রাস্তা ছেড়ে দাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। এ বলে তাদের দুষ্ট লোকটি পথ ছেড়ে দেয়। কি উস্তাদ, তোমাকে চড় মেরে দিল? হ্যাঁ ওস্তাদ। ছি, তোমাকে চড় মেরে দিল আর তুমি কিছুই করলে না। এবার তোমরা আমার আসল খেলাটি দেখতে পাবে। আজ রাত্রি ওদের শেষ রাত। এই বলে ৩ জন ওখান থেকে চলে যায়। অনু আর অনুর মা বাবা একসাথে মেলার থেকে বাড়ি ফিরেন। তাদের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। তারা বাড়িতে এসে আরাম করতে লাগল। আর অনুর তো অনেক খিদে পেয়ে যায়, তাই অনু খেতে বসে যায়। কই গো, একটু জল দাও তো, তেষ্টা পেয়েছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। এই যে, চলো খাবারটা খেয়ে নাও গিয়ে, অনেক রাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো, ঠিক বলছো, অনেক রাত হয়েছে, আবার সকালে উঠে মাঠেও তো যেতে হবে। এই বলে ৩ জন একসাথে খেতে বসে পড়ল। তারা খাওয়া দাওয়া করে আরামে শুয়ে পড়েছিল, কিন্তু তারা জানত না যে আজকের রাতটা তাদের শেষ রাত। আর এই সাইডে সেই ৩ জন দুষ্টামি লোকগুলো তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এবার মজাটি বুঝতে পারবে আমাকে থাপ্পড় মারার কি পরিণাম হতে পারে। যাও তো তোমরা, জলদি করে যাও, ঝটামটো করে আগুন লাগিয়ে আমাদেরকে এখান থেকে জলদি করে পালাতে হবে। হ্যাঁ হ্যাঁ বস, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ বস, এক্ষুনি এই বলে তারা বাড়ির চারদিকে আগুন লাগিয়ে দেয়। তারা ঝটোমটো করে ওখান থেকে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আর তারা ঘুমো অবস্থায় বাড়ির ভিতরে আগুনে জ্বলতে থাকে। তারা অনেক চিৎকার করতে থাকে, কিন্তু তাদের রাত্রে অবস্থার জন্য কেউ তাদের আওয়াজ চিৎকার শুনতে পায় না। এইভাবে ওই দুষ্ট লোকগুলো আমাদেরকে আগুন লাগিয়ে মেরে দেয়। তুমি কাঁদছো কেন মা? আমি তো আছি। আচ্ছা মা, আমি কি তোমাকে মা বলে ডাকতে পারি? হে বেটা, বলতে পারিস, কিন্তু তুই যেমনটা ভাবছিস তেমনটা আমি নয়, আমি একটা ভূত। এ কি বলছো মা? আহা বেটা অনু, ভয় পাসনি, আমার কাছে আয়, তুই আমাকে মা বলে ডাকতে পারিস। না, আমি যাব না। আর আমি তোমাকে কেনই বা মা বলবো? তুমি তো একটা ভূত। ভাটা অনু, ভয় পাসনি মা, মা, আমি যদি তোমার কাছে যাই আমাকে খেয়ে ফেলবে না তো? না মা, এ কি বলছিস বেটা অনু? মা কোনোদিন ছেলেকে খেতে পারে? এই বলে অনু তার ভূত মাটির কাছে আস্তে আস্তে করে এগিয়ে চলে আসে। এ নাও বেটা অনু, পেট ভরে খেয়ে নাও।
অনু ঝটমটো করে খাবারের থালাটি নিয়ে খেতে বসে পড়ে। অনুর পেটটি যেন খিদের জন্য চুই চুই করছে, তাই ঝটমটো করে খেতে লেগে যায়। মা, খাবার তো শেষ হয়ে গেল। একি রে মা, এত জলদি শেষ হয়ে গেল? মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে আরো খাবার দাও। ঠিক আছে বেটা অনু, এই নাও, যত পারবে খেয়ে নাও। কুঠি ঘরটির মধ্যে থাকে সেই ডাইনি ভূত, যত পারবে খেয়ে যাদের নাও। অকারণে অনু মৃত্যু আবার হয়ে যায় পেট ভরে ওই খেতে তিনটি লাগলো। দুষ্ট লোকের হাতে। অনুর দাদা অনুকে খুঁজতে খুঁজতে চলে আসে সেই ঘন জঙ্গলের মাঝে একটা কুঠির ঘরের কাছে। কুঠি ঘরটির মধ্যে থাকে সেই ডাইনি ভূতটি, যাদের অকারণেই মৃত্যু হয়ে যায় ওই তিনটি দুষ্ট লোকের হাতে। এই আলোটি জঙ্গল থেকে আসছিল, অনু কি ওইখানেই গিয়েছে কি? এই ঘরটাই, এখানে কে থাকতে পারে? অয়ন ধীরে ধীরে আলোটির দিকে এগিয়ে যায়। অনু, এই অনু, তুই শুনতে পাচ্ছিস রে? এখানে আসিস নাকি? আয়ন যেই অনু বলে ডেকেছে, তখনই ডাইনি ভূতটি আয়নের কাছে চলে আসে। এই কি, তুমি কি ডাইনি? হ্যাঁ বাবা, কিন্তু ভয় পেও না, তোমার বোন ভেতরে আছে, ও নিরাপদ। তুমি ওকে আঘাত করনি তো? না বাবা, আমি কাউকে আঘাত করি না। বহুদিন ধরে আমি একা, তোমাদের দেখে আমার নিজের সন্তানের কথা মনে পড়ে যায়। এই বলে আয়ন ডাইনি ভূতটির সঙ্গে ভিতরে ঢুকে। দাদা, দেখো, খাবার খাইয়েছে আমাকে। বোন, ভালো আছিস তো? কিছু করেছে তোকে? না রে দাদা, উনি খুব ভালো। বেটা অনু আর আয়ন, আমি তোমাদের সাহায্য করতে চাই, যদি তোমরা আমাকে গ্রহণ করো। গ্রামে কেউ আমাদের দেখে না, যদি আপনি সত্যিই ভালো হন আমরা থাকতে পারি। তাহলে আজ থেকে আমি তোমাদের ডাইনি মা। এই কথা শুনে আয়ন আর অনুর মুখে হাসি ফুটে। আয়ন আর অনু মিলে তারা ডাইনি ভূত মায়ের সঙ্গে নতুন করে একটা পরিবার গঠন করে। বন্ধুরা, আমাদের গল্পটি এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও এরকম মজাদার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।